ব্যাকলিং দেখাচ্ছে। তো দেখেন, আমরা একটা জিনিস জানি কি যে একটা কিওয়ার্ডে যখন র্যাঙ্ক করতে হয়, যদি কম্পিটিটিভ কিওয়ার্ড হয় তাহলে সেখানে অবশ্যই আমাদের ডু ফলো ব্যাকলিং এর প্রয়োজন। আর ব্যাকলিং কতগুলো লাগবে এটা হিসাব করে আমরা কিওয়ার্ড ডিফিকাল্টি দিই। আমরা কিওয়ার্ড ডিফিকাল্টি ৩ ভাগের ১ ভাগ করতেছিলাম হলো নো ফলো, মনে আছে তো? আর বাদ বাকিটা করতেছিলাম, ভাই আসেন, বাদ বাকিটা করতেছিলাম হলো মানে করা লাগবে হলো ডু ফলো। যদি কম্পিটিটিভ কিওয়ার্ড হয়, ভেরি ইজি কিওয়ার্ডে ডু ফলো ব্যাকলিং এর প্রয়োজন পড়ে না, মনে আছে না? ভেরি ইজি টাইপ কিওয়ার্ড আমরা যেগুলো নামাচ্ছি ওই টাইপের কিওয়ার্ডে ডু ফলো ব্যাকলিংক এর প্রয়োজন পড়বে না। কিন্তু আমরা যখন একটু কম্পিটিটিভ লেভেলের কিওয়ার্ড নিয়ে কাজ করবো, যার কিওয়ার্ড ডিফিকাল্টি একটু বেশি, সেক্ষেত্রে আমাদের ডু ফলো ব্যাকলিংক এর প্রয়োজন পড়বে। আর এখানে হিসাবটা হলো কিওয়ার্ড ডিফিকাল্টি ৩ ভাগের ১ ভাগ করবো নো ফলো, বাদ বাকিটা কি করবো? ডু ফলো। তাহলে এই হিসাব যদি ঠিক থাকে তাহলে এখন ডু ফলো করার প্রক্রিয়া কি? ঠিক আছে, এখন ডু ফলো করার প্রক্রিয়া হলো মোটামুটি দুইটা। ডু ফলো ব্যাকলিং করার প্রক্রিয়া মোটামুটি দুইটা। একটা হলো গেস্ট পোস্টিং আর একটা হলো লিঙ্ক বাই। তো পৃথিবীতে সবচেয়ে বেশি জনপ্রিয় এবং সবচেয়ে বহুল ব্যবহৃত যে প্রক্রিয়াটা আছে এটা হলো গেস্ট পোস্টিং পৃথিবীর ভিতরে। যে এই প্রক্রিয়াতেই সবচেয়ে বেশি গেস্ট পোস্ট করা হয়। এখন এই গেস্ট পোস্টিং করার জন্য যে প্রক্রিয়া আসলে এটা কিভাবে কাজ করে সেটা বোঝার দরকার আছে। তো দেখেন, একটা ডু ফলো ব্যাকলিং মানে আমরা বুঝি আর একটা ওয়েবসাইটের মেন কন্টেন্টের ভিতর থেকে ডু ফলো ব্যাকলিং দেওয়া, তাই না? আমরা তো নো ফলো ব্যাকলিং কে কি করছি, নিজের মতো করে নিজে করে নিছি। তো ডু ফলো ব্যাকলিং করার ক্ষেত্রে আর একটা এক্সিস্টিং ওয়েবসাইটের মেন কন্টেন্টের ভিতর থেকে ব্যাকলিংটা দেওয়া লাগবে, তবেই না ডু ফলো হবে। এখন তাহলে এক্ষেত্রে আমরা সেই ওয়েবসাইট ওনারের পারমিশনের তো দরকার আছে, কারণ ওইখানে যেহেতু আমি বসাই দিতে পারবো না। ব্লগ কমেন্টে নাই আমরা কমেন্ট করে বসাই দিচ্ছিলাম, বা কন্টেন্ট শেয়ারে আমরা একটা কন্টেন্ট পাবলিশ করে ব্যাকলিং করে দিচ্ছিলাম, বা ওয়েব টুতে আমরা একটা কন্টেন্ট পাবলিশ করে ব্যাকলিং করে দিচ্ছিলাম। কিন্তু এক্ষেত্রে তো তা হবে না। তার মানে ওই ওয়েবসাইটের ওনারের সাথে আমার অবশ্যই কন্ট্যাক্ট করতে হবে। কন্ট্যাক্ট করলে দেন সে রাজি হলে তারপরে না কাজ। এখন গেস্ট পোস্টিং এ যেটা হবে যে একজন ওয়েবসাইটের ওনার, ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, ভালো ওয়েবসাইট, ভালো ট্রাফিক ট্রাফিক সবকিছু। আমি আপনার অ্যাপ্রোচ করলাম যে ভাই আপনার ওয়েবসাইট থেকে আমার ওয়েবসাইটে একটা ডু ফলো ব্যাকলিং দেন। কারণ আপনি তো উইদাউট বেনিফিট দিতে চাবেন না। আপনি বলবেন যে ডু ফলো ব্যাকলিং কে এমনি রিস্ক, আপনার ওয়েবসাইট এমনি একটু ছোট টাইপের ওয়েবসাইট, নতুন ওয়েবসাইট, আপনারা কেন আমি ব্যাকলিং দিতে দেবো? ব্যাপারটা এরকম না। তো এখন তাহলে উইদাউট বেনিফিট কেউ কিন্তু রাজি হয় না। তাহলে এখানে বেনিফিটটা কি? গেস্ট পোস্টিং এর ক্ষেত্রে যেটা হয়, আমি আপনাকে একটা কন্টেন্ট দেব, মানে আপনাকে একটা কন্টেন্ট দেবো আপনার ওয়েবসাইটের নিচের উপরে বেস করে যে কোনো কিওয়ার্ডের উপরে, বিনিময়ে ওই কন্টেন্টের ভিতর থেকে আপনি আমাকে একটা ব্যাকলিং দেবেন। এটা হলো লেনদেন গেস্ট পোস্টে। এখন আপনি বলতে পারেন যে ভাই কন্টেন্ট তো লিখতে পারি না, তাহলে কন্টেন্ট পাবো কই? এখানে কন্টেন্ট পাওয়ার জন্য ক্লায়েন্ট আছে, ক্লায়েন্ট আপনার যখন কাজ দেবে কন্টেন্ট রাইটারের সোর্সও সেই করবে। অথবা আপনি যদি বলেন যে আমার রাইটার আছে তুমি আমাকে পে করে দিলেই চলবে, তাহলে আপনি আপনার মতো করে নিতে পারতেছেন। মূলত এখানে আমাদের কাজ থাকে হলো অ্যাপয়েন্টটা সেট করা, যে অন্য ওয়েবসাইটের ওনারকে রাজি করানো, কন্টেন্ট দিব, বিনিময়ে সে ব্যাকলিং দেবে। এখন কন্টেন্ট লেখার দায়িত্ব তো আমার আপনার না, ডিজিটাল মার্কেটারদের কাজ কন্টেন্ট লেখা না। তো কন্টেন্ট লেখার কাজ যে সেই করবে। এখন এটা কন্টেন্ট রাইটার ক্লায়েন্টের থাকতে পারে, সে তাকে দিয়ে লিখে দিতে পারে। আপনি জাস্ট টপিকটা বলে দিলেন যে এই টপিকের উপরেই তুমি দিবা, অথবা আপনারে সে টাকা দিয়ে দিল, আপনি একজন কন্টেন্ট রাইটার হায়ার করে সেটা তারে দিয়ে লিখাইতে পারেন, আবার নিজেও যদি লিখতে চান নিজেও লিখতে পারেন, এটা কোনো সমস্যা না। কন্টেন্টটা একটু স্ট্যান্ডার্ড হতে হবে। তাহলে গেস্ট পোস্টের ব্যাপারটা হলো এই, যে আমি আপনাকে অ্যাপ্রোচ করব, করে আপনাকে একটা কন্টেন্ট দিব, বিনিময়ে ওই কন্টেন্টের থেকে আপনি আমাকে একটা ব্যাকলিংক দিবেন। এটা হলো গেস্ট পোস্টের প্রক্রিয়া। দ্বিতীয় যে প্রক্রিয়াটা সেটা হলো লিঙ্ক বাই। এখানে গেস্ট পোস্ট হোস্ট কিছু না, আমি আপনার টাকা দেবো, বিনিময়ে আপনি আমাদের ব্যাকলিংক দিবেন। এখন বলতে পারেন ভাই টাকা কেমনে দেবো? টাকা দেবে ক্লায়েন্ট, আমি শুধু রাজি করে দেবো যে ওরে টাকা দিলেও ব্যাকলিং দেবে। আমি মাঝখানে শুধু ওই কমিউনিকেটর হিসেবে কাজ করবো আর কি। হ্যাঁ। তো এখন এই টাকা দেওয়ার জন্য বিভিন্ন ঝামেলা হয়, বিভিন্ন চ্যানেলে টাকা পাঠাতে হয়, আবার টাকা দেওয়াটাও আসলে সবসময় যে যুক্তিযুক্ত কিনা, অনেক কিছু ব্যাপার স্যাপার থাকে। এই জন্য পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় হলো গেস্ট পোস্টিং, যে একটা কন্টেন্ট দিব, বিনিময়ে একটা ব্যাকলিং দিবে। আর গেস্ট পোস্ট যারা অ্যালাউ করে, যে সমস্ত সাইট ডিসেন্ট হয় এবং এরা কোনো ক্ষেত্রেই আপনার মানে পল্টিবাজি বা ঘাপলা করে না। এরা ওদের মতো করে, আপনি যদি তাদেরকে অ্যাপ্রোচ করতে পারেন, ওরা আপনার সাথে সুন্দর মতো অ্যাপ্রোচ করে আপনার ব্যাকলিংটা প্লেস করে দেবে। এখন বিষয়টা হলো
তাহলে আমরা এই গেস্ট পোস্ট অ্যালাউ করে এরকম সাইট খুঁজে পাবো কিভাবে? আমরা তো অ্যাপ্রোচ করতে হবে তাদেরকে, তাদেরকে মেইল করতে হবে বা তাদেরকে লিখতে হবে। লেখার পরে না সে আমারে বলবে যে ভাই ঠিক আছে তোমার প্রস্তাবে আমি রাজি। তাহলে সেটা খুঁজে বের করা হলো আমাদের এখনকার প্রথম কাজ। এটা দেখাই। তো দেখেন এখানে উপরের এই সার্চ অপারেটর বা কোয়েরি গুলো আপনারা চেনেন অলরেডি। এগুলো ব্লক কমেন্টিং এ আমরা ব্যবহার করে আসছি। বাট এই যে নিচে যেগুলো এগুলো আপনারা চেনেন না, এগুলোর কাজ দেখেন না। সো মূলত এইগুলো দিয়েই আমরা গেস্ট পোস্ট অ্যালাউ করে এরকম সাইট খুঁজে বের করবো। সেটা কি সিস্টেম? যেটা ইউজ করতে চান আপনি সেটাই জাস্ট কপি করে নিতে হবে। ঠিক আছে? কপি করে সার্চ বারে পেস্ট। এবার এখানে এই যে দেখেন লেখা আছে, দেখেন বাস্কেটবল। এখানে আপনার যে টপিকের দরকার আপনি সেই টপিকটা লিখে দেবেন। কারণ আমার দরকার প্রধানত কুকিং দিলাম। তাহলে কি হবে? এবার দেখেন সব এই যে সাইট গুলো আসছে কি বলতেছে, রাইট ফর আস, বি এ গেস্ট ফুড ব্লগার, রাইট ফর আস, সাবমিট গেস্ট পোস্ট, রাইট ফর আস, গেস্ট পোস্ট, ফুড ব্লগ, রাইট ফর আস, রাইট ফর আস। মানে সবাই বলতেছে যে আমার জন্য লিখে দাও। মানে ওরা সব গেস্ট পোস্ট অ্যালাউ করে। তো আপনি এখান থেকে যে কোনো একটা অপারেটর নিয়ে জাস্ট টপিকটা চেঞ্জ করে দিলে আপনার সেই অনুযায়ী গেস্ট পোস্ট করা সাইট চলে আসবে সামনে। এইবার কি কাজ? এদেরকে আপনি বের করেন এক এক করে। বের করে এদের দেখেন এদের অ্যাপ্রোচ করার সিস্টেম কি। তো এরা কি বলতেছে? আপনাকে ইমেল করতে বলতেছে ইমেইলের কাছে। কি বলছে? সেন্ড আস অ্যান ইমেল এট অমুক অর ইউজ আর কন্ট্যাক্ট ফর্ম উইথ দ্য সাবজেক্ট লাইন গেস্ট পোস্ট অর রাইট ফর আস। মানে গেস্ট পোস্ট দিতে হবে এইটা। মানে এই সাবজেক্ট লাইন ইমেইলের। ঠিক আছে? এরপরে আপনি অর উইথ আইদার ইওর ফাইনাল আর্টিকেল অর ইওর টপিক আইডিয়াস। এখানে যেটা বলতেছে আপনি আপনার ফুল আর্টিকেলও দিয়ে দিতে পারেন, আবার আপনার টপিকের আইডিয়াও শুধু শেয়ার করতে পারেন। আর আর্টিকেল শুড হ্যাভ অ্যাট লিস্ট 700 ওয়ার্ড, মানে কমপক্ষে 700 ওয়ার্ডের কন্টেন্ট হতে হবে। আর টপিক কি কি রিলেটেড হতে হবে এই যে দেওয়া আছে। এই বিষয়ক টপিক হলে ওরা মানে এই এর ভিতরে পড়লে ওরা অ্যালাউ করবে। ঠিক আছে? গ্রামার ঠিক থাকা লাগবে। রাইটিং স্টাইল শুড বি স্মুথ অ্যান্ড ফ্রেন্ডলি, অন কপিরাইট ফ্রি ইমেজ, হ্যাঁ, লিঙ্কস টু অথরিটি সোর্সেস। ওই যে আমরা যে ব্যাকলিংকটা করবে যে ইফ ইউ ওয়ান্ট টু ডু ফলো লিঙ্ক ব্যাক টু ইউর ওয়েবসাইট ক্যান বি অ্যাডেড। ওই যে আমরা যে ডু ফলো ব্যাকলিংকটা করতে চাচ্ছি। এন্ড স্পষ্ট করে কিন্তু লেখা আছে যে কন্টেন্টটা দিলে আপনি একটা ডু ফলো ব্যাকলিংক এখান থেকে পাবেন। হ্যাঁ। সো এখানে অথর বায়ো ইজ অপশনাল, মানে আপনার নিজের সম্পর্কে আপনি এখানে কিছু লিখতে পারেন যে আমি অমুক, আমি এই বিষয়ে কন্টেন্ট নিই। তাহলে এরা কিন্তু এই মেইলে আপনি অ্যাপ্রোচ করলে হয়ে যাচ্ছে। জাস্ট আপনার সাবজেক্ট লাইন দিতে হবে এটা, আর কোন টপিকে আপনি কন্টেন্টটা দিতে চাচ্ছেন অথবা মেইন কন্টেন্টটা দিয়েই মেইল করে দিলেই ওরা আপনাকে মেইলে কন্ট্যাক্ট করবে। এখন এই মেইল করার ক্ষেত্রে কোন মেইল দিয়ে মেইলটা করবেন এটা গুরুত্বপূর্ণ। তো এক্ষেত্রে যেটা করা হয় যে আপনি যে ওয়েবসাইটের হয়ে কাজ করবেন বা যে ওয়েবসাইটের জন্য কাজ করবেন সেই ওয়েবসাইটের আন্ডারে একটা ওয়েব মেইল ক্রিয়েট করে নিতে পারেন। আমি কিন্তু দেখাইছিলাম ওয়েব মেইল ক্রিয়েশন, মনে আছে? ওই যে ওয়েবসাইট সেটআপ টেটআপ কিভাবে করে। এখন আপনার যদি নিজের ওয়েবসাইট না হয় ক্লায়েন্টকে বলবেন তোমার ওয়েবসাইটের একটা ওয়েব মেইল খুলে আমারে দাও। কারণ আমরা নরমালি ব্যক্তিগত যে জিমেল ব্যবহার করি এই জিমেল দিয়ে কাউরে অ্যাপ্রোচ করলেও কিন্তু বিশ্বাস করবে না, বা অনেক ক্ষেত্রে ট্রাস্টের অভাব হয় বা এই টাইপের মেইলগুলো অনেক সময় ওপেন হয় না। কিন্তু আপনার যখন একটা ওয়েবসাইটের আন্ডারে একটা মেইল দিয়ে আপনি অ্যাপ্রোচ করবেন তখন কিন্তু ও আপনার ওই মেইলটা দেখে বুঝবে যে না একটা ওয়েবসাইট বা একটা কোম্পানি থেকে আমাকে অ্যাপ্রোচ করা হয়েছে। হ্যাঁ, এসিটা অফ করে দেন তো, একটু বেশি ঠান্ডা হয়ে গেছে। তো এই জন্য আমরা যেটা করব যে তারে বলবো যে ভাই আমার একটা ওয়েব মেইল ক্রিয়েট করে দেন, আমি ওই ওয়েব মেইলের থ্রুতে মেইলটা পাঠাবো বা কন্টেন্টটা আমি পাঠাবো। বুঝা গেল সেটা? তাহলে গেস্ট পোস্টের সাইট খুঁজে পাওয়া যাবে কিভাবে বোঝা গেল? খুবই সহজ প্রক্রিয়া, কিন্তু জাস্ট সার্চ অপারেটরটা কপি করবেন, টপিকটা চেঞ্জ করে দিলেই কাজ শেষ। এরপর আপনার যতগুলো প্রয়োজন আপনি ততগুলো এখান থেকে পেয়ে যাবেন। এই দেখেন এখানে কি বলতেছে এদের সাথে যোগাযোগ করার জন্য। এই যে এরা এখানে লিখে রাখছে। এরা আবার কোনো মেইল দেয় নাই, এরা বলতেছে কি এই কন্ট্যাক্ট ফর্মে লিখে দিতে। এখানে আপনার নাম, ইমেল আর মেসেজ যেটা বলতে চান বলে সেন্ড করে দিলে হয়ে গেল কন্ট্যাক্ট। ঠিক আছে? আর ওদের ওই কন্টেন্টের, হ্যাঁ, যে কিরকম প্যাটার্ন হবে বা কিরকম ভাবে কন্টেন্টটা লিখলে ঠিকঠাক হয়, হ্যাঁ,
সেই বিষয়ে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। তো সবগুলোই মোটামুটি সেম, মোটামুটি একটু সুন্দর কন্টেন্ট, একটু ভালো ইমেজ, আর কোন ব্যাকলিংকটা করতে চান দিলে কাজ শেষ। এবং এরা কিন্তু সব বসে রয়েছে কন্টেন্ট নেওয়ার জন্য, এরা অপরচুনিটিটা ওপেন করে বসে আছে যে ভাই আপনি দেন কন্টেন্ট, আমি আপনার ব্যাকলিং দিচ্ছি। খুব ইজি মেথড। অবশ্যই তার একটা কন্টেন্ট বাড়তেছে। আপনার বললামই তো যে ক্লায়েন্ট যদি আপনারা বলে যে কন্টেন্ট আপনার দিতে হবে, তখন তো আপনি কন্টেন্টের দাম নেবেন, আলাদা চার্জ হবে তার জন্য। এখন আপনি কন্টেন্টের দাম নিয়ে নিজেও লিখতে পারেন, আপনি একজন রাইটার দিয়েও লেখাতে পারেন। অথবা ক্লায়েন্ট যদি বলে যে না আমি কন্টেন্ট দিয়ে দিব, তুমি শুধু রাজি করায় দাও, 10টা সাইট দাও, এরকম সাইট যারা গেস্ট পোস্টের জন্য রাজি। হ্যাঁ। আপ- না, আগের থেকে রেডি করবে না তো সে। হ্যাঁ, আগে থেকে সে রেডি করবে না তো। আপনি ক্লায়েন্টকে আগে বলবেন যে আমি আগে অ্যাপয়েন্টমেন্ট সেট করি, করে এবার ক্লায়েন্টকে আপনি রাজি করায় বললেন যে আমি এই 10টা সাইটে রাজি করাইছি এই 10টা টপিকের উপরে, আপনি এই 10টা কন্টেন্ট আমাকে দেন। এবার আমরা ওই যারা মেইলটা করেছে আর কি, রাজি হয়েছে, ওদেরকে আমরা বলবো যে আমি তোমার কন্টেন্ট 2 দিনের ভিতরে দিচ্ছি, বা ক্লায়েন্ট যে কয়দিন সময় নেয় বললে আপনার কন্টেন্ট ক্লায়েন্ট দেওয়ার পর আপনি কন্টেন্টটা পাঠিয়ে দিলেন, ওরা কন্টেন্ট নিয়ে চেক টেক করে পাবলিশ করে দিলে যে ব্যাকলিং দিয়ে দিবে। অবশ্যই রিপোর্ট দিবেন না, আপনি কোথায় করতেছেন। অবশ্যই তো জানতে চাবে না। কি করে? ও কেমনে করবে? আপনি তো আগে মেইল করে কমিউনিকেট আপনি করতেছেন। ক্লায়েন্টের যদি ওই সময় থাকতো, যদি করে তো আমার সমস্যা কি? আমার তো ওতে কোনো সমস্যা থাকার কথা না। করলে করতে পারে, করুক। আমি তো মার্কেট প্লেসে কাজ নিচ্ছি, আমার তো টাকা দিয়ে যাওয়া লাগবে। আর সে যদি মনে করে তার সময় আছে, ওই 10 জনটা আবার কন্ট্যাক্ট করে সে করবে। তো ওই সময় যদি থাকতো ওই কাজ আপনার দিতেন প্রথমতেই ওই করতো। ঠিক আছে? তো ওইটা আমরা ক্লায়েন্টের সাথে কথা এভাবে, মানে আপনি জাস্ট তার সাথে ভেঙে চুরে নেবেন যে আমার কন্টেন্ট কি নিজে দেওয়া লাগবে না তুমি দিবা। আর যদি বলে যে না কন্টেন্ট আমি দেবো, তাহলে তো আমার ঝামেলাই নেই। আর যদি বলে না তুমি দাও, তাহলে বলবেন আমি কন্টেন্টের জন্য কিন্তু এত টাকা চার্জ করি। আর যদি বলে না এই টাকায় হবে না, এখন 19-20 হবে, হয়তো বা আপনি বললেন $10, সে বললো $8। যদি বলে $2, আপনি তখন তো ওই কাজ করলেন না বা করবেন না। তো এটা আপনার মাথায় নিতে হবে। দেখেন, এরপরে এইটাই কি হয়েছে, এরা এই যে মেইল অ্যাড্রেস দিয়ে রেখেছে, এই মেইলেই মেইল করলে হবে। ঠিক আছে? তাহলে এইভাবে করে যে এদের আর্টিকেল লাগবে 800 ওয়ার্ডের, আগেরটা দেখলাম কত 700, এটা বলছে 800। আর একটা ছবি দিতে হবে এই যে। ঠিক আছে? এই, তাহলে এইভাবে করে আপনি যদি সাইট খুঁজে পান তাহলে গেস্ট পোস্ট করা কোনো ঘটনা এত কঠিন মনে হচ্ছে বলেন তো? বললাম তো সেটা, ওই যে আমি কন্টেন্ট লেখার কিছু মনে হয় টিপস টিপস আপনাদেরকে দিছিলাম না। আপনি যদি এখন নিজে লিখতে পারেন তাহলে সেটা আপনার বেনিফিট হইলো, সেটা আপনি টাকাটা নিজে পাই গেলেন। আর সেটা তো বললাম সেটা আপনার উপর ডিপেন্ড। এখন এই কন্টেন্ট লেখা তো আসলে আমাদের কাজ না। না ওই কন্টেন্ট দিলে যায় কাজ হবে না। ওই এখানে অরিজিনাল কন্টেন্টই দিতে হবে। দেখেন, এটা ডু ফলো ব্যাকলিংক, এইখানে আলাদাই ব্যাপার স্যাপার, এখানে হিসাবটাই অন্যরকম। বা এই ওয়েবসাইট আপনি এক্সপায়ার কন্টেন্ট দিলে ও তো রাজি হবে না। করতে পারে। এরা তো নেবে না, এরা রাজি হবে না। এদেরকে ফ্রেশ কন্টেন্টই দিতে হবে। কারণ কন্টেন্ট আপনি নিজে লিখতে পারলে ভালো, না পারলে তো বললামই, এটা তো এত হেডেক নেওয়ার কিছু নেই। দেখেন এটাতে যে মেইল চলে আসছে, বুঝতে পারছেন আপু? কোনো কনফিউশন, কোনো ঝামেলা আছে কিনা আপু বলেন।
কি হইলো আপনার কথা বলছেন না কেন? শরীর খারাপ? তাহলে মানে কোন জায়গায় বুঝলেন না সেটা বলেন। কনফিউশনটা কোথায়? হুম? মানে আপনার আজকে মন এই জায়গায় নাই তো, আমি বুঝতে পারছি প্রথম থেকে। কি সমস্যা বলেন তো? আপনি তো প্রথমতেই আমি বুঝতে পারছি যে আজকে আপনার কোনো একটা সমস্যা আছে। তো সেই সমস্যাটা কি? বলেন। মন খারাপ? হ্যাঁ, না, তাহলে আপু তো ভালো বোঝে, এখন ভাই তো ভালো বোঝে। আপুর হচ্ছে আজকে মন খারাপ কোনো একটা কারণে, আমি বুঝতে পারছি। আজকে ওনার মনোযোগ ক্লাসে না। হ্যাঁ, কি টেনশন করছে মাথা বলেন তো? কিছু একটা টেনশন তো আপনি করতেছেন, এটা আমরা বুঝতে পারতেছি। ওটুকু অভিজ্ঞতা হয়েছে। বাড়ি গেলে মুখ দেখলে বুঝতে পারি যে কিছু একটা হয়েছে, আজকে বিপদ আছে। কবে? তাই? কিভাবে? এইসব নিয়ে আপু একটু আপসেট। আপনি অত টেনশন নেন না, দেখেন আমি যেটা আজকে বোঝালাম খুবই সহজ জিনিস। ডু ফলো ব্যাকলিং করার দুইটা পদ্ধতি, একটা হলো লিঙ্ক বাই করা, একটা হলো গেস্ট পোস্ট করা। গেস্ট পোস্ট মানে কি? মানে ডু ফলো ব্যাকলিং আপনার ওয়েবসাইট থেকে আমি নেব, আপনি তো আমার কাছ থেকে কিছু না নিয়ে একটা ডু ফলো ব্যাকলিং আমার দেবেন না। তাহলে গেস্ট পোস্ট হলো কি, আপনার একটা কন্টেন্ট আমি দেবো, বিনিময়ে আপনি আমার একটা ডু ফলো ব্যাকলিং দেবেন। এটা হলো গেস্ট পোস্ট। আর বাই কি, আমি আপনার টাকা দেবো, বিনিময়ে আপনি আমার একটা ব্যাকলিং দেবেন। এখন আমি যে আপনার কাছ থেকে গেস্ট পোস্ট করব বা লিংক বাই করব, এটার জন্য আপনাকে আমার অ্যাপ্রোচ করতে হবে না, বলতেই তো হবে যে ভাই আমি আমার একটা ডু ফলো ব্যাক লিংক আপনার ওয়েবসাইট থেকে দরকার। বা আপনাকে বলতে হবে যে আমি একটা কন্টেন্ট আপনাকে দিতে যাচ্ছি, আপনার ওইখান থেকে আমার একটা ব্যাকলিংক চাচ্ছি। তো সেটা বলার জন্য তাদেরকে তো আগে খুঁজে বের করতে হবে। তো খুঁজে বের করার জন্য আমরা এখানে কুয়েরি বের করছি। এই কুয়েরি যে কোনো একটা নিয়ে আপনি জাস্ট এখানে যে টপিক দেখেন দেওয়া আছে, যেমন ফিশ, বাস্কেটবল, মুক্ত, জাস্ট এটা চেঞ্জ করে আপনার যে টাইপের সাইট দরকার সেই টাইপের টপিকটা বসায় সার্চ করে দিলে ওই টাইপের সাইট চলে আসবে। এটা হলো গেস্ট পোস্টের জন্য। এবার আসার পরে এদেরকে আপনি ওপেন করলে তাদেরকে কিভাবে মেইল করতে হবে বা কি লিখে মেইল করতে হবে ওদের এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে। এই অনুযায়ী তাদেরকে একটা মেইল করে দিলে কাজ শেষ। এরপরে তারা রিপ্লাই দেবে। বুঝতে পারছেন বিষয়টা? এখন এখানে যেহেতু কন্টেন্ট দিতে হবে, তাহলে কন্টেন্ট লেখার দায়িত্ব আমার ঘাড়ে আসবে কিনা, এটা হলো কোশ্চেন। তো এইটা হলো ক্লায়েন্টের সাথে নেগোসিয়েশন করতে হবে যে কন্টেন্ট যদি আমাকে দিতে হয়, এটা আমি লিখি বা আমি আরেকজনকে দিয়ে লিখাই, আমাকে তার জন্য তো টাকা দিতে হবে, আমি তো ফ্রি কন্টেন্ট দেবো না। আর যদি ক্লায়েন্ট বলে যে না তোমার কন্টেন্টের ঝামেলা নেওয়ার দরকার নেই, তাহলে আমরা কি করব, কন্টেন্ট তার কাছ থেকে নেব। ক্লায়েন্ট যার কাছ থেকে বারে লিখাই দেবে বা সে নিজে লিখে দিলে দিল, এটা তার ব্যাপার। তাহলে কন্টেন্ট নিয়ে আমার হেডেক নেই, আমার হেডেক হলো এদের সাথে যোগাযোগ করা, মেইলের থ্রুতে করে তাদেরকে রাজি করানো। এই হলো গেস্ট পোস্ট। এখন আমি এটা মেইল করার জন্য বলছি, ক্লায়েন্টের একটা ওয়েবসাইটের আন্ডারে মেইল যদি ক্রিয়েট করে দেয়, সেই মেইল দিয়ে যদি আমি মেইলটা করি, তাহলে আমার এটা আরো বেশি অ্যাপ্লিকেবল হবে। অফিসিয়াল একটা মেইল অ্যাকাউন্ট দিয়ে আমি যদি মেইল করি, তাহলে সেটা আরো বেশি যুক্তিযুক্ত হবে। এই হলো গেস্ট পোস্ট, এর মধ্যে আর কোনো যদি কিন্তু নাই। আমি কোয়েরি আপনাদের দিয়ে দেবো, ওদের মেইল অ্যাড্রেস বা কন্ট্যাক্ট ফর্ম দেওয়া আছে। হ্যাঁ, বা আপনি যদি ভালো কিছু কাভার লেটার লিখতে চান, চ্যাট জিপিটি রে বললে হয়ে গেল, রাইট এ কাভার লেটার অ্যাবাউট গেস্ট পোস্টিং লিখে দিলেও কিন্তু আপনার একটা কাভার লেটার লিখে দিচ্ছে, মেইলে যদি বডিতে কিছু লিখতে চান সেক্ষেত্রে। হ্যাঁ, এই যে এরা বলে দিচ্ছে কিন্তু দেখেন আপনার মেটা ডেসক্রিপশন দিতে হবে। হ্যাঁ, কন্টেন্ট মাস্ট বি মিনিমাম 1200 ওয়ার্ড, এরা আবার বাড়াই দিচ্ছে দেখেন কন্টেন্টের লেন্থ। তো এইগুলো তখন আপনি ক্লায়েন্টের দিয়ে দেবেন, যে বলে দেবেন যে এই অনুযায়ী আমার কন্টেন্ট লিখে দাও। অথবা আপনার যে রাইটার থাকবে তারে দিয়ে দিবেন যে এই অনুযায়ী আমার কন্টেন্টটা লিখে দাও। বুঝতে পারছেন বিষয়টা? আপু ক্লিয়ার আপনি এবার? আপনার কি সমস্যা বলেন তো, আপনি না মন খারাপ করে থাকেন না? তাহলে আপসেট কেন?
বলেন, বাড়ি যেতে পারেননি তাই ঈদে? তাহলে আপসেট হয়েন না। মানুষের শোনেন, মানুষের জীবনে দুঃখ, কষ্ট, সুখ সবকিছুই থাকবে। এটা মেনটেন করে চলতে হয়। অবশ্যই। হ্যাঁ, যে বড় আর কোনো সমস্যা হয়নি। কতজন কত আমার নিজের বড় মামা শ্বশুরের কথা বলি। আমার নিজের বড় মামা শ্বশুর ৪৫ বছর বয়স। অনলি ৪৫ বছর বয়স। সে হার্ট অ্যাটাক করে এই যে ঢাকায় কালকে নিয়ে গেছে। হয়তোবা রিং পরাতে হবে। ৪৫ বছর বয়স। অনলি ঈদ করতে পারলো না। এক পিস মাংস খাইতে পারেনি। আমি তাই বলছি যে দেখেন মানুষের বিপদ আপদ, উনি কিন্তু সম্পূর্ণ সুস্থ মানুষ। হঠাৎ তো এখন ধরেন তার যে অবস্থা এখন আল্লাহ না জানে কি হবে সামনে। তবে তার এখন তো অবশ্যই একটা সমস্যা, তো বড় সমস্যা হয়েছে তার। তো এখন এইটা নিয়ে আসলে আপসেট হয়ে গেলে তো হবে না। দেখলাম আমার আমার শ্বশুরের বাড়ি বা আমার যারা আছে আত্মীয় স্বজন সবাই আপসেট খুব। তা আমি বলছি আপসেট হওয়ার তো কিছু নাই, কারণ একটা সমস্যা আসছে, এটা মোকাবেলা করতে হবে। এখন হ্যাঁ মন খারাপ হতে পারে, সবকিছু হতে পারে, কিন্তু এটা নিয়ে বসে থাকা যাবে না। তারে তো দেখালে হবে না যে আমার মন খারাপ, তারে তো সুস্থ করতে হবে। এটা হলো বাস্তবতা। আবার আরেকজন আমার ওয়াইফ বলছিল কালকে যে সে ব্যাংকে চাকরি করে, এবি ব্যাংকে। কয়দিন পরে গাড়ি পাবে। তা তার হাজবেন্ড হলো অসুস্থ হয়ে বর্তমানে কিছু করতেছে না আরকি। তো সেটা আমার আত্মীয়র ভিতরে। তা মানে তাই নিয়ে একটা অশান্তি। মানে যে আসলে ঢাকায় ফ্ল্যাট করতে হবে, করতে হবে। তা আমি বলতেছি আচ্ছা সুখের সংজ্ঞাটা আসলে কি? সেটা ভালো জব করতেছে, হয়তো একটা গাড়ি পাবে, বা যে টাকা পাচ্ছে তার তো সংসার তো চলছে। হ্যাঁ, তো এখন হুম, সে ব্যাংকে চাকরি করে। এখন তার হাসবেন্ড অসুস্থ। এখন তার কথা হলো যে ঢাকায় ফ্ল্যাট করতে হবে, এ করতে হবে, এ করতে হবে। আমি বলছি দেখো, আমি আসলে এই জিনিসটা এভাবে দেখিই না। কারণ আমার খাওয়া দাওয়া যদি চলে যায়, মৌলিক চাহিদা যদি চলে যায়, একটা মানুষ যদি অসুস্থ থাকে সে যদি সুস্থতা হওয়ার জন্য সেই সময়টা দিতে পারে, সেটাই তো মানে যৌক্তিক হওয়া উচিত। এটার পিছনে তো এটা হওয়া উচিত না যে আমারও অসুস্থ থাকে, আগে আমার ফ্ল্যাট হতে হবে। তাহলে আর কি হইলো মানুষের? তা বুঝা, তাই আমি ওকে বলতেছি যে আসলে সুখের সংজ্ঞাটা কি? তোমার কাছে কি মনে হয় যে আসলে কি এটা যৌক্তিক? বলছে না আমার কাছে তো এটা মনে হয় না। আমি বলছি এটাই তো। মানুষ হয়ে গেছে যান্ত্রিক। কেউ কারোর উপর ইমোশন নাই। কারোর উপরে কারোর একটা ন্যূনতম তো তাই বুঝলাম। এখন আসলে সবকিছু নিয়েই তো মানুষ, এখন টেনশন করেন না তো। যেটা নিয়ে টেনশন করতেছেন হয়তোবা ইন্টারনাল কিছু প্রবলেম থাকতে পারে। তবে এটা ওভারকাম হয়ে যাবে ইনশাল্লাহ। এটা নিয়ে বসে থাকার মানে হয় না। আপনার লাইফ মাস্ট গো অন, তাই না? সবার একই অবস্থা। হ্যাঁ। মনে করেন কি প্রত্যেকটা মানুষের ভিতরে কিছু না কিছুর চাহিদা আছে, কিছু না কিছুর ঘাটতি আছে। শুধু ওই মানুষটাই হয়তো বা জানে, আর কেউ জানে না। তাই না? কারণ সবাই এক্সপ্রেস করে না। হ্যাঁ। এটাই তো। ধরেন আমি 23 সালের কথা যদি বলি, 23 সালে আমার আব্বু যে সময় হঠাৎ অসুস্থ হইলো, আমি তো কুরবানি ঈদ মানে আমি ঈদের ঈদের দিন আমি হসপিটাল। ঈদের দিন ঈদের দিন হসপিটাল। তো আমার তো এটা না, আমার তখন তো আরো বেশি টেনশনে ছিলাম। কারণ আমি আমি ওই সময় আমার আব্বুর অপারেশন করে ঢাকা থেকে বাসায় নিয়ে আসলাম ঈদের আগে। আনার পরে ঈদের দিন দেখি প্রচন্ড পানি গলতেছে এপাশ দিয়ে। এবং তার কিন্তু 18টা স্টিচ এই পাশে। 18টা। একটা দুইটা না ভাই। আর আমার আব্বা একটু হেলদি তো, মনে করেন আরো বেশি বোঝা যায়। এত বড় মানে মনে করেন এক এরকম ঘোরায় এপাশ থেকে পড়বে। তো ঈদের দিন সকালবেলা হঠাৎ করে তার পানি যাচ্ছে। আমার চাচাতো ভাইয়ের বিয়ে ঈদের ঈদের দিন না, সরি ঈদের পরের দিন বা আগের আগের দিন, ঈদের আগের দিন আমার চাচাতো ভাইয়ের বিয়ে ওই দিন। ঈদের আগের দিন আমার চাচাতো ভাইয়ের বিয়ে যশোর নীলগঞ্জে। আমি বিয়েতে যাব। আমি পাঞ্জাবি কিনছি সবকিছু। আমি সকালবেলা উঠে থেকে আব্বুর পানি গলতেছে। আমি বলছি তো এটা তো আর ভালো লাগতো না। আর বৃষ্টি সেদিন প্রচন্ড। আমি বললাম যে তোমরা বিয়েতে যাও, আমি যাচ্ছি না। আমি নিয়ে সাথে সাথে হসপিটাল ইবনে সিনাই বললো যে ওরা এতে হাত দিতে সাহস করছে না। মানে এত বড় অপারেশন, জুনিয়র ডাক্তাররা হাত দিতে সাহস করছে না। ঈদের আগের দিন সব বন্ধ তো। আমার বলতেছে আপনি এখনই ঢাকায় নিয়ে যান। এবার আমি না পারে ঢাকায় ফোন দিলাম। ঢাকায় ফোন দিলে বলছে ভাই এখন তো ঝামেলা ঈদের সময়, আপনি দেখেন লোকাল একটা ভালো সার্জন পান কিনা, ওনার কাছ থেকে একটা পরামর্শ নেন।
আর যদি চান মুভ করতে তাহলে চলে আসেন চোখ বন্ধ করে। আমার এরকম একটা প্রিপারেশন ছিল যে তখনই অ্যাম্বুলেন্স নেবো, আমি ঢাকায় চলে যাবো। তা আমি আবার বুঝলাম যেহেতু পানি গলতেছে, আমার কাছে মনে হচ্ছে যে এত টাইম ট্রাভেল করাটাও ঠিক হবে কিনা এই মুহূর্তে। আমি তখন আমার বন্ধু ছিল ইবনে সিনা, ওর সাথে কথা বললাম, বলার পরে আপনার হচ্ছে ওই যে ইয়ে ছিল, ওনার নাম কি এন কে আলম ডাক্তার, এন কে আলম সার্জন, আপনার যশোর মেডিকেল কলেজের প্রফেসর। এন কে আলম আমার বাই দা আব্বুর বন্ধু। তো উনি ছিল ওইখানে, আল্লাহর কি রহমত। ওনার কাছে গেলাম, ওনার বলার পরে উনি বলছে, এটা কিছুই না, এটা নিয়ে এত টেনশন কিছু না। তা আমি বললাম যে আমি প্রথমে স্যার বলছি, তা বলছে তুমি স্যার বলো না, তুমি মামা বলো। মানে আমার আম্মুর দিক দিয়ে আর কি। বলছি মামা আসলে কি সমস্যা? বলছে ওনার এত বড় অপারেশন তো এটা, এর ভিতরে পুজ হয়েছে, সেটা বের করে দিতে হবে। এটা বের করে দিতে হবে, এটা বের না করলে তখন সমস্যা, এখন কোনো টেনশনের কিছু নেই। অবশ্য ইবনে সিনা কিন্তু জুনিয়র ডাক্তার আমারও পুরো ভয় ধরে দিয়েছে, ওটিতে নিয়ে যে আমার ডাকতেছে ওটিতে। বলছে দেখেন কি অবস্থা, এটা আমরা পারবো না, আপনি ঢাকায় নিয়ে যান এই করেন। উনি কি করলো, ওনার চেম্বারে শুয়ে আর একজনের ডাক দিল, এইরকম ভাবে প্রেশার। না ওটা বড় অপারেশন তো, এটা পুজ হয়, এটা বের করে দিতে হয়। ইনফেকশন হয়, বাট আব্বুর ইনফেকশন না কিন্তু। হ্যাঁ, কষ গলা এই টাইপের। তো ওনারা দেখলাম এত জোরে জোরে পুশ করলো, ওটা আসলে জুনিয়র ডাক্তাররা সাহস পাবে না অত বড় অপারেশন। না, অবশ্যই অভিজ্ঞতা। তো উনি বের করে দিল, দিয়ে বললো অ্যান্টিবায়োটিক গুলো খাক, 3 দিন পরে আবার নিয়ে আসবো। হ্যাঁ, 3 দিন পর আবার নিয়ে আসবো, আবার বের করে দেবো। এইভাবে 15 দিন করলাম, তারপরে যে সেই ঘা কিন্তু শুকালো। এখন দেখেন আমার ঈদের দিনে আমি নামাজ পড়তে যেতে পারিনি। না, ঈদের দিন নামাজ পড়তে যেতে পারিনি। কুরবানি ঈদ ছিল কিন্তু। কুরবানির দিন আমি গরু কুরবানি হচ্ছে, ওই টেনশন তো আমার মাথায় অন্য, যে আমার আব্বুর কি অবস্থা বা আমি এটা মেনটেন করবো কিভাবে। আর আমারই সব দায়িত্ব, আমি পরিবারে তো আমার, আমি সেটা কেউ না, বড় আমি। তো স্বাভাবিক আমার, হ্যাঁ। তো এখন আমি যদি সেটা ভেঙে পড়তাম, বা সেই সময় যদি আমি যেদিন বায়োপসি রিপোর্ট হাতে পাইছিলাম, আমার মনে আছে বায়োপসি রিপোর্ট আমি ছাড়া কেউ জানে না। আমি দেখছি যে আমার আব্বুর হাই গ্রেডের ক্যান্সার, প্রথম কিন্তু আমি দেখছি। কিন্তু আমি কিন্তু কারো বুঝতে দিইনি যে আসলে আমি তো ভিতরে, আমার তো ভেঙে চলে যাচ্ছে। তখন বিষয়টা হলো যে মানুষের জীবনে যে সিচুয়েশন আসুক আসলে হ্যান্ডেল করতে হবে, কারণ হ্যান্ডেল না করলে কিছু করার নেই। তো এক্সট্রিম সিচুয়েশন কিন্তু মানুষের জীবনে আসে, আমি যেটা বুঝালাম আমার লাইফেও যে কম আসছে তা না। তো এই জন্য লাইফ মাস্ট গো অন, এটা টেনশন করার কিছু নেই। আপনার প্রত্যেক মানুষের ভিতরে কিছু খামতি আছে, ঘাটতি আছে, না পাওয়ার অনেক ইয়ে আছে, অনেক কিছুই আছে, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। আমি মনে করি যতক্ষণ না পর্যন্ত লাইফ রিস্ক করছে চিন্তা করার কিছু না। তো আপু যেটা নিয়ে চিন্তা করতেছেন আমাদের ধরে রাখেন। এখন দেখেন, তাহলে গেস্ট পোস্টের বিষয়টা ক্লিয়ার তো আমাদের। এইবার যদি লিঙ্ক বায়ের ক্ষেত্রে আমাদের কোনো কাজ আসে, যে লিঙ্ক বাই করতে হবে, লিঙ্ক বায়ের ক্ষেত্রে আমরা এই অপারেটর গুলোই কাজে লাগাবো। লিঙ্ক বায়ের ক্ষেত্রে এগুলো তখন আর অ্যাপ্লিকেবল না, এগুলো শুধুমাত্র গেস্ট পোস্টের জন্য। এই অপারেটর লিঙ্ক বায়ের ক্ষেত্রে কি অ্যাপ্রোচ, আপনি যে কোনো একটা কোয়েরি নেন, আপনার যে টাইপের ওয়েবসাইট খুঁজতে হবে সেই টাইপের কিওয়ার্ডটা জাস্ট এখানে বসে দিন। এটা তো আপনারা বোঝেনি, এই যে ব্লক কমেন্টিং এ সার্চ, যেরকম সার্চ দিয়ে দেন। ব্লক কমেন্টিং এ যেরকম আমাদের অনেকগুলো শর্ত ছিল, লাস্ট 1 বছরের ভিতরে পাবলিশ কমেন্ট বক্স থাকতে হবে, ওয়েবসাইট বসানো যাওয়া থাকতে হবে, এখানে সেসব কিচ্ছু নাই। এখানে জাস্ট আপনি কোয়েরিটা ইউজ করে সার্চ দিয়ে দিবেন, তারপরে যে ওয়েবসাইট গুলো আসবে এগুলো ওপেন করবেন। এখন লিঙ্ক বায়ের ক্ষেত্রে একটু কষ্ট হয় কারণ কি, গেস্ট পোস্টে যেটা দেখেন আমরা যে সাইট গুলো পাচ্ছি ওদের প্রথম পেজে মেইল টেল দিয়ে বলা থাকে এইভাবে কন্ট্যাক্ট করেন। বাট লিঙ্ক বায়ের ক্ষেত্রে এরকম না, কারণ এটা একটা আনসার্টেন জিনিস, যে আপনার আসলে কেউ লিঙ্ক বেচবে কিনা এটা আপনি জানেন না। তো আমাদের এখানে কাজ কি, ওদের সাথে যোগাযোগ করার জন্য ওদের মেইল গুলো খুঁজে বের করতে হবে। তো মেইল খোঁজার জন্য আমরা ওদের কন্ট্যাক্ট আস বা অ্যাবাউট আস পেজটা খুঁজে বের করার চেষ্টা করবো প্রথমে। তো এখানে কি আছে, এই যে এখানে আপনার এই যে কানেক্ট উইথ মি, দেখে এখানে ক্লিক দিই, এখানে মেইল বক্স ওপেন হয়ে যাচ্ছে, এই ওয়ার্ক উইথ আস, হ্যাঁ, এই যে অল অ্যাবাউট মি দেখেন এখানে আছে। সো এখানে আপনার খুঁজতে হবে যে আসলে ওদের মেইল দেওয়া আছে কিনা। মানে এই ক্ষেত্রে একটু কষ্ট বেশি, বুঝছেন, সরাসরি দেওয়া থাকে গেস্ট পোস্টে, বাট লিঙ্ক বায়ে ওইভাবে দেওয়া থাকে না। এই যে দেখেন ইমেলটা এখানে দেওয়া আছে। তো এই মেইলে আপনাকে মেইল করতে হবে, অ্যাপ্রোচ করতে হবে। তো এই মেইল এইভাবে কালেক্ট করতে হবে। এরপর ধরেন এটা যদি বের করি, হ্যাঁ,
রিস্কি না, কারণ রিস্কি বলতে কি, ধরেন টাকা তো পাঠাতে হবে। এখন ক্লায়েন্ট, ধরেন আপনি সবকিছু রাজি করে ক্লায়েন্টকে বললেন, এখন ক্লায়েন্ট যে মাধ্যম দিয়ে টাকা পাঠাবে, সে টাকা পাঠানো অনেক সময় ঝামেলা হতে পারে, আবার অনেকে টাকা নিয়ে লিঙ্ক নাও দিতে পারে, হয়তো এরকম হতে পারে। এখন এই জন্য পেপালে পেমেন্ট করতে বলা হয়। পেপালে পেমেন্ট করলে যেটা করা যায়, মার্কেট প্লেসের মতো এরকম একটা রিফান্ড সিচুয়েশন রাখা যায়, যে লিঙ্ক না দিলে টাকা দিব না। সো এখন এটা ক্লায়েন্টের সাথে যোগাযোগ করে ক্লায়েন্ট দেবে টাকাটা, আমরা কখনোই টাকা দেওয়া লেনদেন করার দায়িত্ব নিব না। ঠিক আছে? এখন এটা তো ক্লায়েন্ট, যারা কাজ করে ওরা জানে যে এখানে 19-20 হইতে পারে, এটা আমাদের উপরে দায়িত্ব বর্তায়। ঠিক আছে? তো দেখেন, এখানে দেখেন এর কিন্তু আপনার এখানে মেইল অ্যাড্রেস দেওয়া নাই, তাহলে মেইল অ্যাড্রেস কোথায় যাবো? আমরা ফেসবুক পেজে যাব। হ্যাঁ, অ্যাবাউট মিতে নাই, কন্ট্যাক্ট মিউ পেজ নাই, তাহলে আমরা ওর ফেসবুক পেজে যাব। ঠিক আছে? ফেসবুক পেজে গিয়ে অ্যাবাউট সেকশনে যাব। এই যে ভাই, এই মেইল অ্যাড্রেস, বুঝতে পারছেন? এটা হলো লিঙ্ক বাই করার জন্য মেইল খোঁজার পদ্ধতি। আপনি যে কোনো সার্চ অপারেটর ব্যবহার করতে পারেন। জাস্ট এগুলো ওপেন করে এক এক করে এদের কন্ট্যাক্ট আস বা অ্যাবাউট আস বা ফেসবুক পেজে গিয়ে আপনি মেইলগুলা পেয়ে যাবেন। And কি হচ্ছে? হুম, আচ্ছা দেখেন, এখানে এদের কন্ট্যাক্ট এই যে এখানে দেওয়া, ক্লিক দিই, আর যে টপিকে খুঁজবেন সেই টপিক অনুযায়ী আসবে, এটা স্বাভাবিক। আসতে থাকুক। অ্যাবাউট আস, অ্যাবাউট আসে কি আছে? অ্যাবাউট আসে নাই। আচ্ছা, যদি না থাকে, এদের কন্ট্যাক্ট আস পেজও নাই, ফেসবুকও নাই, তাহলে দেখেন এর এর কিন্তু আর মেইল বের করার উপায় নেই আপাতত, তাহলে এর বাদ। হ্যাঁ, তো এখানে কন্ট্যাক্ট, এই যে দেখেন মেইলটা দেওয়া আছে। তো এদেরকে মেইল করতে হবে। এখন মেইল করার জন্য আপনি টেমপ্লেট চ্যাট জিপিটি দিয়েও লিখে দিতে পারেন, অথবা টেমপ্লেট আমার কাছে কিছু আছে, আমি সেগুলো দিয়ে দিতে পারি। ঠিক আছে? সেগুলো আমি দিয়ে দিচ্ছি আপনাদের গ্রুপে। তো মূলত গেস্ট পোস্ট বা এই ডু ফলো ব্যাকলিংক বা লিংক বাই যেটাই বলেন না কেন, এইখানে মেইন কথা হলো যে আর একজনের ওয়েবসাইটের কন্টেন্টের ভিতর থেকে যদি যেহেতু আমার ব্যাকলিংক দিতে হবে, তার সাথে যোগাযোগ করাটাই মেইন। এখন যোগাযোগ করার জন্য তার ফোন নাম্বার টাম্বার দিয়ে তোর কল করতে পারবো না, তাকে মেইলে যোগাযোগ করতে হবে। তো তাদের মেইলে কন্ট্যাক্ট করাটাই হলো আমাদের এই ব্যাকলিংক করার মেইন পদ্ধতি বা মেইন উপায়। আর আপনি সেটা যেভাবে করেন। না, আপনি চ্যাট জিপিটি রে তো বললেই হয়ে যায়, তো ইংলিশে লিখে দেবে। ঠিক আছে বিষয়টা? তাহলে মামুন ভাই, এর ভিতরে কি কোনো কনফিউশন আছে দেখেন তো? ওই যে বললাম, আপনি গেস্ট পোস্ট না সবচেয়ে ঝামেলা মুক্ত। আপনি বলবেন যে আমি অমুক টপিকে তোমার একটা কন্টেন্ট দিতে চাই, তোমার রিকোয়ারমেন্ট সব আমি দেখছি, তোমার ওই রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করেই দেবো। ও বলবে না, তাহলে দাও তোমার ব্যাকলিং করে দিচ্ছে। না, গেস্ট পোস্ট যারা অ্যালাউ করে ওরা পোস্টই চায়। ওরা তো বলতেছে যে আমার আমার গেস্ট পোস্ট দাও, বা রাইট ফর মি বা রাইট ফর আস। তাহলে এই যে আপনার এই পদ্ধতিতে লিঙ্ক, এটা ক্লায়েন্ট বুঝবে। আপনি জাস্ট তার কাছে ডিটেল নিয়ে নেবেন, দেখেন। হ্যাঁ, বা ক্লায়েন্ট, এটা তো সে লিঙ্ক বাই করতে যাচ্ছে, এখানে তো তার সে জানেই যে লিঙ্কে এখানে টাকা দিতে হবে। তো টাকা তো আমি আমার অ্যাকাউন্টে দেবো না, আমি যার কাছ থেকে লিঙ্ক নেবো তার অ্যাকাউন্ট নাম্বার নিয়ে ক্লায়েন্টে দিয়ে দেবো।
ক্লায়েন্টকে প্রথম বলতে হবে যে তুমি কি মাধ্যমে টাকা দিবা, তুমি পেপালে দিবা না পেওনিয়ারে দিবা না ব্যাংকে দিবা, কিসে দিবা, ক্লায়েন্টের কাছে জিজ্ঞেস করে নেবো না? এবার ধরেন আপনার সাথে আমি যোগাযোগ করলাম যে ভাই আপনার কাছ থেকে একটা লিঙ্ক চাই, আপনি বললেন ভাই আমার টাকা দিতে হবে 20 টাকা। আর আমি তারপরে আপনার কাছে শুনবো ভাই আপনার কিসে টাকা দিতে হবে, আপনারা বললেন ভাই আমাদের ব্যাংকে টাকা দেন। আর আমি বললাম ভাই আমার তো ব্যাংকে না, আপনি পেপালে নেন। আপনি বললেন আমার পেপাল নেই। এই ঝামেলা তো ক্লায়েন্ট বুঝবে, এটা তো আমার বোঝার দরকার নেই, কারণ তুমি লিঙ্ক কিনতে চাচ্ছ, তুমি কিভাবে টাকা দিবে তুমি জানো। হুম। মেইলে। না, মেইলে দেবেন, মেইলে দিচ্ছেন। ও আপনার ক্লায়েন্টের কাছ থেকে, ক্লায়েন্ট আপনার ক্লায়েন্ট আপনাকে যেটা বলবো আপনি একটা রিপোর্ট শিট বানাবেন। একটা শিট বানাবে, ওইখানে সব ডিটেলস দেওয়া থাকবে, শিটটা জাস্ট ক্লায়েন্টকে শেয়ার করে দিবেন, ওইখান থেকে সে দেখে নেবে। এই ডিটেল দেওয়ার দরকার নাই তো। আপনি ফাইবারে একটা শিট বানিয়ে দেবেন যে এ রাজি হয়েছে এই অমুক ওয়েবসাইট, তাদের মেইল অ্যাড্রেস আর তাদের টাকা পাঠানোর অ্যাকাউন্টের অ্যাড্রেস দিয়েও একটা শিট বানিয়ে দিলেন, এক্সেল শিট বা গুগল শিট, ওটা ক্লায়েন্টে দিয়ে দিলেন, ক্লায়েন্ট দেখে দেখে দেবে। হুম। চ্যাটে অত দেওয়ার দরকার নেই, শিট বানাবেন। অত ঝামেলা হতে পারে। এই হলো, হ্যাঁ, এই হলো কাহিনী এর মধ্যে। তাহলে এইগুলো আমি আপনাদেরকে দিয়ে দিই সব। কতজন? এখানে কিছু ইমেল টেমপ্লেট সাথে সাবজেক্ট লাইন এগুলো আমি দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে, ঠিক আছে? এটা কি লিখতে হয় আর কি। ধরেন আরো স্টিভেন মানে এখানে নাম একটা দেওয়া আছে। এই যে তার কোন পোস্ট থেকে, যে এগুলো হলো লিঙ্ক বায়ের ক্ষেত্রে, ঠিক আছে? তার কোন পোস্ট থেকে আমি চাচ্ছি সেই পোস্টের লিঙ্ক, কোন শব্দ থেকে চাচ্ছি মানে কোন অ্যাঙ্কর টেক্সট, আর আমি কোন লিঙ্কটা এখানে বসাতে চাচ্ছি, এই তিনটা জিনিস দিয়ে দিলে হয়ে যায়। পোর্টফোলিও। হুম হুম। পোর্টফোলিওর জন্য কিরকম প্রজেক্ট? আমি আপনাদের দিছি না পোর্টফোলিও লিঙ্ক? দিনি? কিসের? না, আমার আমার পোর্টফোলিও ফোল্ডার আপনাদের দিছিলাম না? দিনি? আমি ওটা দিছি তো ওগুলো। হ্যাঁ সবার গ্রুপে দেয়া, বলেছি পিডিএফ ডাউনলোড করে নিতে, স্ক্রিনশট নিতে। হ্যাঁ,
দিছি, সব দিছি। দিছি তো আমি। পাননি বলে কি, গ্রুপে দেয়া তো। কারণ আপনি খুঁজে নিলে তো হয়ে যাচ্ছে, বা কারো কাছ থেকে নিয়ে নেবেন, ওই মামুন ভাইয়ের কাছে লিঙ্ক আছে, বুঝতে পারছেন? আমি দিয়ে দিছি সব। তাহলে বলেন আর, বললাম না কি দেবেন, এটা তো আমি জানি না, আমি তো দিয়ে দিছি সব ওই জায়গায়। কারণ আপনার যেটা লাগবে আপনি তো নেন। হুম, তাহলে বলেন এই বিষয়ে আর কোনো কোশ্চেন আছে? গিগ আপাতত তো এইভাবে দেখার কিছু নাই, আপনারা মার্কেটিং করতে থাকেন, ঠিক আছে? এখন এখন কোনো ধরনের মডিফিকেশনও করা যাবে না আপাতত, যেভাবে আছে ওইভাবে চলবে। তাহলে একে সেভ করে দেবো, ভিডিও সেভ করবো।